এক ব্যবসায়ী মানুষের হিরে চুরি হওয়ার পর থেকেই বাড়ির এক এক করে লোক উধাও হতে থাকে। এমনটা হওয়ার কারণ কি ওই হিরেটা? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম লোহা গলানো হিরে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অফিস ঘরে নিজের মতোই বসেছিলাম। এমন সময় একজন এসে খবর দিল, বড়বাবু খুব তাড়াতাড়ি আমাকে ডেকে পাঠিয়েছেন। কি আর করি, তখন বিকেলের সময়। এই সময় বড়বাবু তলব করেছেন, তার মানে কিছু একটা ঘটেছে। যাকে পাঠিয়েছিলেন সে একজন কনস্টেবল। আমার অফিসে জরুরি তলব নিয়ে সে বড়বাবুর একটা চিঠি আমার সামনে মেলে ধরল। বড়বাবু তাতে লিখেছেন, প্রিয়নাথ, তাড়াতাড়ি একবার আমার সঙ্গে দেখা করো, একটা খবর আছে। আমি আর অপেক্ষা করলাম না। কাগজ নিয়ে যে কনস্টেবলটা এসেছিল সে নিজের মতোই চলে গেল। আমিও অফিস ঘর থেকে বেরিয়ে যাত্রা করলাম বড়বাবুর অফিসের দিকে। দেখি বড়বাবু যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমায় দেখে বললেন, প্রিয়নাথ, তুমি এসে পড়েছো দেখে খুশি হলাম। সামনের চেয়ারে বসো, তোমার জন্য একটা কাজ রয়েছে। বেশ কয়েকদিন হয়ে গেল হাত পা গুটিয়ে বসে রয়েছি। কলকাতা কিংবা কলকাতার আশেপাশে এমন কোনো অপরাধমূলক কাজকর্ম ঘটেনি যেখানে আমার ডাক পড়ে। তাছাড়া বড়বাবুর জন্য এবং আমার কাজের জন্য সামান্য পদোন্নতিও হয়েছে। ছোটোখাটো ব্যাপারে আমাকে এখন আর মাথা ঘামাতে হয় না। যে সমস্ত ব্যাপারে পুলিশের আওতায় থেকেও পুলিশ সমাধান করতে পারে না, সেই সমস্ত ব্যাপারে আমি একান্তভাবেই নিজের মতো কাজ করে থাকি। আর এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হয়েছে যে আমার কাজের জবাবদিহি একমাত্র বড়বাবু ছাড়া আর কাউকেই করতে হয় না। বড়বাবু মাথায় টুপিটা ভালো করে বসিয়ে নিয়ে চেয়ারের সামনে বসলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, প্রিয়নাথ, বেশ কিছুদিন আগে যে একটা দামি হিরে চুরি হয়েছে সে কথা নিশ্চয়ই তুমি শুনেছ। হ্যাঁ, বেশ দামি হিরে। যার কাছ থেকে চুরি হয়েছে তার লোহার ব্যবসা। যতদূর মনে পড়ছে তার নাম হীরালাল মাহাতো। ভদ্রলোকের বাড়ি এদিকে নয়। তিনি বেশ কয়েক বছর ধরে কলকাতায় লোহার ব্যবসা করে দু পয়সা কামিয়েছেন। তার বাড়ি থেকেই হিরেটা চুরি হয়েছে। তবে হিরেটা একটা আংটিতে বসানো ছিল। সেই আংটিটা আবার ভদ্রলোকের স্ত্রীর। সন্দেহ করছি ওই বাড়ির কাজের লোকটাই হীরের আংটিটা নিয়ে পালিয়েছে। সেটাই তো আমরা ভেবেছিলাম, কিন্তু এখন আরও একটা সমস্যা এসে দাঁড়িয়েছে। আজ সকালেই ওই কাজের লোকটির মৃতদেহ পাওয়া গেছে কলকাতারই এক পরিত্যক্ত জায়গায়, শিয়ালদা স্টেশন থেকে বেশ খানিকটা উত্তরের দিকে। জায়গাটার নাম ঠিক মনে নেই, তবে আজ সকালেই খবরটা এসেছে। এখন সমস্যা হলো, হীরালালের বেশ ভালো হাত রয়েছে চারপাশে। তাছাড়া তার এই কেসটা সমাধান করতে পারলে বেশ খানিকটা সুবিধে হবে। বুঝতে পারছো তো, হীরালাল ব্যবসায়ী। তাছাড়া সে এই কেসে পুলিশের ভালোভাবে তদন্ত করার জন্য দু একজন অফিসারের সঙ্গে যোগাযোগও করেছে। কিন্তু কাজের লোকটাই যদি চুরি করে থাকে তাহলে সে মারা গেল কেন? আর হীরের আংটিটাও নিশ্চয়ই পাওয়া যায়নি। ব্যাপারটা তুমি ধরতে পেরেছো প্রিয়নাথ? আমি জানি তুমি ধরতে পারবে। আর আশ্চর্য কথা তো এটাই, তুমি একটা কাজ করো। ওই মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেখানে পুলিশের লোক রয়েছে। তুমি বরং ওই শিয়ালদা স্টেশনের কাছে গিয়ে কাছাকাছি থানার সাথে একবার যোগাযোগ করো। সেখানেই তুমি মৃতদেহ দেখতে পেয়ে যাবে। গোটা কেসটা বেশ কয়েকদিন ধরে শহরে একটা চাঞ্চল্য ফেলে দিয়েছে। বড় সাহেবের কাছে আর অপেক্ষা করলাম না। তিনি জানালেন তিনি বেশ কয়েকদিনের জন্য একটা কাজে যাবেন। দিন তিনেক মতো লাগবে। তিনি আশা করছেন যে তিনি ফিরে আসার আগেই কেসটা আমি সমাধান করতে পারবো। কিন্তু এত তাড়াতাড়ি তো আর কেস সমাধান করা যায় না। আমি বেরিয়ে পড়লাম। রাস্তায় নেমে একটা ঘোড়ার গাড়ি করে গিয়ে পৌঁছলাম শিয়ালদা স্টেশনের কাছে। মৃতদেহটা দেখতে পেলাম। পুলিশ এখনও মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেনি। বোধহয় খবরটা সাহেবের কাছে আসার সঙ্গে সঙ্গেই তিনি আমার কাছে লোক পাঠিয়ে দিয়েছিলেন।
ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল থানার একজন অফিসার রয়েছে। দু একটা কথা বলার পর তিনি গোটা ব্যাপারটাই জানালেন। আজ দুপুরের দিকে মৃতদেহ পাওয়া গেছে। আসলে যেখানে মৃতদেহ পড়ে রয়েছে তার আশপাশটা পরিত্যক্ত ফাঁকা জায়গা, খুব একটা কেউ এখানে আসে না। একটি ঘোড়ার গাড়ির গাড়োয়ান গাড়ি ছেড়ে পথে নামে। সে ভেতরের দিকে এসেছিল একটি কাজ করবার জন্য। তারপরেই সে ব্যাপারটা দেখতে পায়। এদিকটায় ফাঁকা। তাড়াতাড়ি সে ঘোড়ার গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। ভয় তার বুকটা শুকিয়ে যায় ব্যাপারটা দেখে। পরে কাছেরই ঘোড়ার গাড়ির আস্তা বলে গিয়ে গোটা ঘটনাটা খুলে বলে সবাইকে। তারপর পুলিশের কাছে খবর যেতে যেতে দুপুর গড়িয়ে আসে। পুলিশ অফিসারের নাম বৈরাগী সামন্ত। সে বলে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এমন একটা জায়গায় কেউ মৃতদেহ ফেলে রেখে যাবে কেন, আর কি করেই বা রেখে যাবে? এখানে মৃতদেহ আনতে গেলেও তো কেউ না কেউ দেখবে। চারপাশে তো বাড়িঘর নেই, জায়গাটা ফাঁকা। সামনের দিকে বেশ শান্ত রয়েছে। এখানে মৃতদেহ ফেলার সময় কেউ দেখবে না। কিন্তু কথাটা হলো, মৃতদেহ এখানে আনলো কি করে? কাপড়ে মুড়ে কিংবা অন্য কিছুতে করে মৃতদেহ হয়তো এখানে এনেছে। ঘোড়ার গাড়িতে যদি আসে তাহলে কি কারো সন্দেহ হবে না? তুমি ভুলে যাচ্ছ বৈরাগী, ঘোড়ার গাড়িতে যদি কাপড় জড়িয়ে কেউ ওটা এখানে আনে, তাহলে ঘোড়ার গাড়িতে করে কোনো মালপত্র আসছে এটা তো ভাবতেই পারে যে কেউ। এখানে মৃতদেহটার একটু বর্ণনা দেওয়া দরকার। তার পোশাক আশাক দেখে মনে হয় সে বোধহয় কোনো এক বাড়ির কাজের লোক ছিল। তার পরনে একটি পাতলা ধুতি, গায়ে পাজামা, আর চোখে একটা বীভৎস ভাব রয়েছে। তার হাত আর পায়ে মোটা দড়ির দাগও পাওয়া গেল। মৃত্যুটা হয়েছে শ্বাসরোধ করে। গলায় কিন্তু কোনো কিছু ছাপ নেই, অর্থাৎ অন্য কোনো উপায়ে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। ভালো করে নাক এবং চোখের কাছে পরীক্ষা করে দেখলাম, চোখ যেন বাইরে ঠেলে বেরিয়ে এসেছে। কিন্তু নাকের কাছে কোনো ছাপ না থাকলেও মুখের কাছে সাদা সাদা গুঁড়োর মতো কি একটা যেন লেগেছিল। বৈরাগী সামন্তকে মৃতদেহের তত্ত্বাবধানে দিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করতে লাগলাম। তারপর ফিরে এসে সেই লোকটির ব্যাপারে খোঁজ নিলাম, যার হীরের আংটি চুরি হয়ে গিয়েছিল। তার নাম হীরালাল মাহাতো। ঠিকানাটা খুঁজে বার করতে খুব একটা বেগ পেতে হলো না। ঠিকানাটা বার করলাম বটে, তবে সেসব করতে গিয়ে রাত হয়ে গিয়েছে। সেদিন আর সেখানে যাওয়া হলো না। অফিসে ফিরে গেলাম। মনে মনে স্থির করে রাখলাম যে পরদিন সকালে গিয়ে প্রথমেই হীরালাল মাহাতোর সঙ্গে দেখা করব। তারপর পোস্টমর্টমের রিপোর্টটা তাড়াতাড়ি বেরিয়ে আসলে তার উপর নির্ভর করে ওই জায়গাতে একবার জিজ্ঞাসাবাদ করতে হবে। তবে আসল প্রশ্নটা কিন্তু মনেই থেকে গেল, কাজের লোকটি যদি আংটি চুরি করে তাহলে সেই আংটিটা কোথায় গেল? তার শরীরে তো কিছুই পাওয়া যায়নি। আর তাকে ওভাবে হাতে পায়ে দড়ি বেঁধে রাখলই বা কে? আর সব থেকে বড় প্রশ্ন, হীরের আংটিটা গেল কোথায়? সেটা না পেলে তো কিছুই করা যাবে না। বড়বাবু 4 দিনের মাথায় ফিরবেন। 4 দিনের মধ্যে কি গোটা কেসটা সমাধান আমি করতে পারবো? পরদিন সকালে গিয়ে পৌঁছলাম হীরালাল মাহাতোর বাড়িতে। ভদ্রলোক বাড়িতেই ছিলেন। বাড়িটা বেশ বড়। ভদ্রলোক অবস্থাপন্ন সেটা বেশ বোঝা যায়। ভদ্রলোকের চেহারা মোটার দিকে। তার পরনে ধুতি পাঞ্জাবি থাকলেও চেহারা দেখলেই বোঝা যায় যে তিনি বাঙালি নন। কথায় অবাঙালি টান পর্যন্তও রয়েছে। গলায়, হাতে, এমনকি আঙুলেও সোনা ভরে রয়েছে। 10 আঙুলের মধ্যে ছোট আঙুলেও আংটি রয়েছে। শুধু তাই নয়, গলায় মোটা সোনার চেন। আমরা তার বাড়ির একতলায় এসে বসলাম। হীরালালবাবু বললেন, কি ব্যাপার দেখুন তো দারোগা বাবু, প্রথমে আমার হীরার আংটিটা চুরি হয়ে গেল, তারপর আবার যে হীরার অংশটা নিয়ে পালালো সে মারা গেল। ওই দিনেশই আমার হীরার আংটিটা চুরি করেছে। ও যদি চুরি না করে তাহলে সেদিনও পালালো কেন? কিন্তু দীনেশের কাছ থেকে কোনো হীরের আংটি পাওয়া যায়নি। তাছাড়া তার মৃত্যু যতদূর সম্ভব শ্বাসরোধ করে হয়েছে। তার হাতে পায়ে দড়ির দাগ ছিল, তাকে কেউ বেঁধে রেখেছিল। ও যদি আংটি চুরি করে তাহলে ওকে মারল কে? সে আমি কি করে জানবো দারোগা বাবু? আমার মনে হয় এটা ওর একার কাজ নয়, ওর সাথে আরও কেউ ছিল। মনে হয় নিজেদের মধ্যে হীরের ভাগাভাগি নিয়ে ঝগড়া বেঁধে যায়, তারপরেই এমনটা হয়। আচ্ছা, আপনার এই হীরের আংটিটা, এটা আপনি কোথা থেকে নিয়েছিলেন? মানে এটা তো আপনার নিজের সম্পত্তি। কত বছর এটা আপনার কাছে রয়েছে? বেশ কয়েক বছর ধরে এটা আমার কাছে আছে। আসলে ওটা আমার স্ত্রীর কাছে থাকলেও সেটা ও ব্যবহার করতো না।
তাই অনেক দিন হলো ভেবেছিলাম আংটিটা বিক্রি করেই দেব। তার আগে এমন একটা ব্যাপার ঘটে গেল, কি দুর্ভাগ্য বলুন। এতদিন ধরে কিছুই হলো না, যে আংটিটা বিক্রি করব ভাবলাম, অমনি ব্যাটা আংটিটা চুরি করে নিয়ে পালালো। ও আচ্ছা, আপনি এই আংটিটা বিক্রি করার কথা ভেবেছিলেন, কিন্তু কেন? হঠাৎ আংটি বিক্রি করার কথা ভাবলেন কেন? আপনি তো পুলিশের লোক, আপনি তো আর ব্যবসায়ী নন, আপনি ব্যাপারটা বুঝবেন না। ব্যবসায়ীদের এমন অনেক সময় আসে যখন বাইরে থেকে আরও কিছু টাকা না লাগলে ব্যবসার বেশ লোকসান হয়ে যায়। আমার ক্ষেত্রেও অবশ্য ব্যাপারটা তেমনই ছিল। এদিকের সমস্ত টাকাই ব্যবসায় লেগে রয়েছে, বাইরে থেকে আরও নতুন কিছু টাকা না লাগালে ব্যবসাটা ভেঙে পড়তে পারে। তাই আমি ভেবেছিলাম আংটিটা বিক্রি করে সেই টাকায় ব্যবসাটা আবার দাঁড় করাবো। অ্যাডভান্সও নিয়ে নিয়েছিলাম। কিন্তু কার কাছে? মানে আপনি আংটিটা বিক্রি করার জন্য কার কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলেন? দুষ্মন্ত সাহানি নামে এক ভদ্রলোক আছে, আমার চেনা এক ব্যবসায়ী লোক। সে আমার মতোই ব্যবসাপত্র করে, তার কাছেই আংটিটা বিক্রি করার জন্য অগ্রিম টাকা নিয়েছিলাম। কথা হয়েছিল কয়েকদিন পর আংটিটা বিক্রি করে তাকে বাকি টাকা দেব। কিন্তু তার আগেই কি হয়ে গেল দারোগাবাবু, আমার আংটিটাও গেল। তখন অ্যাডভান্সের টাকাটা আমি এই মুহূর্তে কি করে ফেরত দেবো বলুন দিনি। আমি চুপ করে রইলাম। বেশ কিছুক্ষণ পর বললাম, আপনার হীরের আংটিটা যে চুরি হয়েছে সেটা আপনি কখন বুঝতে পারলেন? মাসখানেক আগেই হয়েছে। সেদিন আমার স্ত্রী বাড়িতে ছিল না। আমার বাড়িতে যে দুজন কাজের লোক দেখছেন তারাও বাড়িতে ছিল না, ছুটিতে ছিল। বাড়িতে ছিল একমাত্র ওই দিনেশ। আসলে আমি তো সকালে বেরিয়ে গিয়েছিলাম। বাড়িতে শুধু শুধু দুজন কাজের লোককে দিয়ে কি হবে? আমার স্ত্রী থাকবে না, ওই ওদের দুজনকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তাদের বাড়ির কাজেই দিনে সবসময় বাড়িতেই থাকে। তার বাড়িও সামনের দিকে। বাড়িতে ফিরে এলাম, দেখলাম দিনেশ নেই। আমার কাছে ঘরের চাবি ছিল, তাই দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে, তেমন কিছুই হয়নি। সেদিন বিকেলেই স্ত্রীর ফিরে আসার কথা। সে ফিরে এলো। কাজের লোকেদের সকালে ছুটি ছিল, তাদের সবার বিকেলে আসার কথা। তারাও বিকেলে এলো, কিন্তু দিনেশ ফিরল না। তখনই বুঝতে পারলাম কোথাও একটা গন্ডগোল রয়েছে। আর তারপরেই দেখলাম হীরের আংটিটা ওখানে নেই। আচ্ছা, আপনার হঠাৎ হীরের আংটিটার কথাই কেন মনে পড়ল? কারণ পরদিন সেই হীরের আংটিটা আমার বিক্রি করে দেওয়ার কথা। লোক আসবে আমার কাছে ওটা নিতে, ওটা নিয়ে তো আর আমি বাইরে যাব না। ভদ্রলোক সামনের টেবিলের উপর রাখা একটা লোহার মূর্তি তিনি হাতে তুলে নিলেন। তারপর অন্যমনস্কভাবে সেটা টেবিলের একপাশে ঠুকতে ঠুকতে বললেন, আমার ওটাই মনে হচ্ছে, নিশ্চয়ই দিনেশের সঙ্গে অন্য কেউ ছিল। তারপর তার সাথে দামের ব্যাপার নিয়ে ঝামেলা হওয়ায় এমন একটা ব্যাপার ঘটে গিয়েছে। আপনি মৃতদেহ যেখানে পেয়েছেন সেখানেই খোঁজ খবর করে দেখুন আর একবার। দিনেশের বাড়ির লোকেদের সঙ্গে যদি কথা বলা যায়, দেখুন একবার। আমি পুলিশের সাথে কথা বলেছিলাম। আমি বলেছিলাম আমার আংটি খুঁজে পেয়ে গেলে আমি বেশ কিছু পুরস্কার দেব। সে কথা আপনাকেও বলেছি। আরও কিছুক্ষণ বসে আমি উঠে এলাম। শুধু আসার আগে দিনেশের বাড়ির ঠিকানাটা জেনে এলাম। তবে ভদ্রলোকের কাছ থেকে ওই যে হীরের আংটিটা নিতে হয়েছিল, এই লোকটি অর্থাৎ দুষ্মন্ত সাহানির ব্যাপারেও দু একটা কথা জেনে নিলাম। তারপর ফিরে এলাম বাড়ি। গোটা কেসটা তাহলে আরও জটিল হয়ে যাচ্ছে। হীরালাল মাহাতো হীরের আংটিটা বিক্রি করার কথা ভাবলেন, আর যখন সব ঠিকঠাক, ঠিক তার আগের দিনে আংটিটা চুরি হয়ে গেল। তার সঙ্গে দিনেশও নিরুদ্দেশ। কিন্তু এতদিন পর তাহলে তার মৃতদেহ ওখানে ফেললো কেন? পরদিনই পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেল। পোস্টমর্টমের রিপোর্টে জানা গেল তার নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে তার মুখের আশেপাশে যে সাদা রঙের গুঁড়ো গুঁড়ো পাওয়া গিয়েছিল, সেগুলো যে ঠিক কী সেটা বোঝা গেল না। তার হাতে পায়ের চিহ্নগুলো থেকে প্রমাণ হচ্ছিল যে তাকে বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল। যে স্থানে দিনেশের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার আশেপাশে সেদিন বেশ খানিকক্ষণ ঘুরে বেড়ালাম। আমাদের দুজন লোক শহরে কাজ করত। এমনকি অনেক খবর
যা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় সেগুলো ওরা জোগাড় করত। সেদিন শিয়ালদা স্টেশনের আশেপাশেই ওদের দুজনের সঙ্গে দেখা করে ওদের কিছু কাজ দিয়ে এলাম। তারপর যে স্থানে মৃতদেহ পাওয়া গিয়েছিল তার আশেপাশে বড় রাস্তায় হাঁটতে হাঁটতে একজন ঘোড়ার গাড়ি চালকের সঙ্গে দেখা হয়ে গেল। তাকে দাঁড় করালাম, বললাম, তুমি কি এই পথে যাতায়াত করো? তোমার গাড়ি দাঁড় করানোর জায়গা কোথায়? সহিশ বলল, ওই তো এই বড় রাস্তা দিয়ে শিয়ালদা স্টেশন পর্যন্ত যাই, তারপর উল্টো দিকে বেশ খানিকটা আমাদের দাঁড়াবার জায়গা আছে ভেতরে। কিন্তু কেন, আর আপনি কে বলুন তো? আমি পুলিশের লোক। 2 দিন আগে ওখানে মানে সামনের দিকের ওই ফাঁকা জায়গাটায় একটা মৃতদেহ পাওয়া গেছে। যতদূর সম্ভব ধারণা করা যাচ্ছে যে মৃতদেহটা কোনো কাপড়ে জড়িয়ে ওখানে ফেলা হয়েছে। তার কারণ পাশের ডোবাতে একটা কাপড়ও পাওয়া গিয়েছিল। আমার মনে হয় ঘোড়ার গাড়িতে করেই ওটা এখানে এসেছে। ওই দিন তুমি ঘোড়ার গাড়িতে করে কাউকে এখানে এনেছিলে? না তো, আমি তো সেদিন কাউকে নিয়েই এই পথে আসিনি। এই পথে মানে শিয়ালদা স্টেশনের এদিকে, কিংবা যদি আশেপাশে কেউ নিয়ে আসে ঘোড়ার গাড়িতে, তাকে নিশ্চয়ই তোমরা দেখে থাকবে। অন্য কোনো গাড়ি যদি এখানে আসে তাহলে নিশ্চয়ই তোমরা সে কথা জানতে পারবে। সহিশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমাদের ওখানকারই একজন মৃতদেহটা দেখেছিল, তারপর সেই আমাদের গিয়ে খবর দেয়। আমরা তখন সেখানে ছিলাম না, পরে এসে ব্যাপারটা শুনেছিলাম। কিন্তু সেদিন বাইরের কাউকে তো না, যতদূর মনে হচ্ছে বাইরের কেউ তো ওই দিকে যায়নি। স্টেশনের কাছাকাছি যদি গিয়ে থাকে তাহলে বলতে পারবো না। তার কথায় বুঝতে পারলাম স্টেশন থেকে তাদের ঘোড়ার গাড়ি দাঁড়াবার জায়গাটা বেশ খানিকটা দূরে। তাই এই মাঝামাঝিতে যদি কোনো গাড়ি এই স্থানে এসে আবার ফিরে যায় তাহলে তাদের পক্ষে সেটা না দেখাটা খুবই স্বাভাবিক। আচ্ছা, সেদিন মৃতদেহটা পাওয়া গিয়েছিল দুপুরের দিকে। সকালে তো কেউ মৃতদেহ রাখবে না, তার মানে রাতের দিকে কেউ রেখে গিয়েছিল। তার আগের দিন রাতে শিয়ালদা স্টেশনের কাছাকাছি ঘোড়ার গাড়ি নিয়ে কেউ এসেছিল, সে কথা কি তুমি বলতে পারবে? একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। আমাদের গাড়ি দাঁড়াবার জায়গায় গেলে সেখানেই আপনি সবার সাথে কথা বলতে পারবেন। তাদের মধ্যে কেউ যদি আপনাকে সাহায্য করতে পারে তাহলে আপনাদের হয়তো সুবিধা হবে। বুঝতে পারলাম যে সে আমায় সাহায্য করতে চাইছে, তাই তার সঙ্গে তার গাড়ি দাঁড়াবার জায়গায় গিয়ে পৌঁছলাম। বেশ খানিকক্ষণের প্রচেষ্টায় একটা কথা জানতে পারলাম। আগের দিন রাত্রে শিয়ালদা স্টেশনের কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজন অন্য গাড়ি করে একজনকে ওই পথের সামনে যেতে দেখেছে। তবে ব্যাপারটা স্বাভাবিক, তাই তারা কিছুই বলেনি কিংবা সেসব নিয়ে কিছু ভাবেও নি। এখন আমি প্রশ্ন করায় তাদের ব্যাপারটা মনে এসেছে। কিন্তু আপনি কি মনে করছেন ওই গাড়িটাতে করেই ওই মৃতদেহ এখানে কেউ নিয়ে এসেছিল? আপাতত সেটাই ধারণা করা যাচ্ছে। তবে তোমরা আমাদের সাহায্য করলে তার জন্য ধন্যবাদ। তবে আসল জিনিসটা এখনো বাকি রয়ে গেল। আচ্ছা, চলি। আর তোমরা যদি এর মধ্যে কিছু বুঝতে পারো একটু খেয়াল রেখো। ঘোড়া দাঁড়াবার জায়গা থেকে চলে এলাম। এখান থেকে অন্তত একটা ব্যাপার জানা গেল যে মৃতদেহ যদি ওই গাড়ি করে এসে থাকে তাহলে সে আশেপাশের লোক নিয়ে আসেনি, স্টেশনের অন্য প্রান্ত থেকেই এসেছে সেই গাড়ি। এবার দীনেশের ব্যাপারে একটু ভালো করে খোঁজ খবর করতে হবে। দীনেশের বাড়িতে গেলাম। দীনেশের বাড়িতে তার মা বাবা দুজনেই ছিল। আমি পুলিশের লোক এবং তার ছেলের ব্যাপারে খোঁজ করতে এসেছি। এসব কথা শুনে তার বাবা মা দুজনেই কান্নায় ভেঙে পড়লেন। বাবা বললেন, দারোগাবাবু, আমার ছেলেটা কোনো চুরি টুরি কিছুই করেনি, ও এ কাজ করতেই পারে না। আজ এতদিন হয়ে গেল ওই বাবুর বাড়িতে কাজ করছে সে, ও এমন কাজ কেন করবে আর সেটা আমি ভাবতেও পারি না। দেখুন, সেসব আমি কিছুই বলতে পারবো না। আমি জানতে চাইছি আপনার ছেলের সাথে আর কারোর পরিচয় ছিল, মানে আশেপাশের কেউ যাদের সাথে আপনার ছেলে মিশতো, আপনার ছেলের ব্যাপারে আরও ভালো করে কিছু বলতে পারবে এমন কেউ? আসলে আমাদের ধারণা দীনেশ একা কাজটা করেনি, তার সঙ্গে কেউ ছিল। দীনেশের সঙ্গে আমাদের এই এলাকায় দুজনের বেশ ভালো চেনাশোনা ছিল, একরকম বন্ধুই বলতে পারেন।
দিনেশ তো প্রায় সারাদিন ওদের বাড়িতেই থাকতো, সন্ধ্যার পর ফিরে আসতো। আর তার ব্যবসাপত্রের কাজকর্ম এবং বাড়ির টুকিটাকি সব কিছুই করতো। তাই বাইরের কারোর সঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হতো না। আচ্ছা, দিনেশ হীরালাল মাহাতোর বাড়ির কাজের লোক ছিল না, সে তার ব্যবসাপত্রের কাজ দেখত। ভদ্রলোক তো এই কথাটা আমায় বললেন না। আমার ছেলে খানিকটা লেখাপড়াও করেছিল, তবে আমাদের গরিবের সংসার বাবু, পড়াশোনা করে জীবনে খুব একটা এগোতে পারেনি। তাই হীরালাল বাবুর কাছে সে ব্যবসার হিসেবপত্র এবং আরও কিছু জিনিসপত্র দেখাশোনা করত। তবে সে সারাদিন সেখানেই থাকতো। হীরালাল বাবুর বাড়িতে তার কোনো লোহা গলাবার কোনো জায়গা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা মনে করেছেন দিনেশ এই কাজটা করতে পারে না, সে নয় ঠিক আছে। আচ্ছা, তাহলে ও পালালো কেন? জানি না, আমি কিছুই জানি না, তবে আমার ছেলে কাজ করতে পারে না, আমি এইটুকুনি জানি। এইসব আমার ছেলের বিরুদ্ধে ঘোর ষড়যন্ত্র হচ্ছে। দিনেশের বাড়ি থেকে তেমন কিছুই জানা গেল না। দিনেশের মা বাবা একথা মানতে রাজিই নয় যে দিনেশই এই চুরিটা করেছে। আমার কেমন যেন খটকা লাগছিল। চুরি করলে সে তো শহর ছেড়ে পালিয়েই যাবে, কোথাও লুকিয়ে থাকতে যাবে কেন? আর তার দল থাকতেও তার মৃতদেহকে অমনভাবে মেরে প্রকাশ্যে ফেলেই বা দেবে কেন, যেখানে দিনের আলোয় তার মৃতদেহ বাইরে পাওয়ার মধ্যে প্রায় মাসখানেকের ফারাক। সেদিন বাড়ি ফিরে বৈরাগী সামন্তর সঙ্গে আরও একবার দেখা করলাম। বৈরাগী সামন্ত আমাকে আরও একটা কথা জানালেন। পোস্টমর্টেমের সময় আরও কিছু কথা জানা গেছে। দিনেশের পেটে নাকি লোহার গুঁড়ো ছিল, আর সে বেশ কিছুদিন কিছু খায়নি। তার পেট একদম খালি ছিল। তার শরীর এতই দুর্বল ছিল যে একটুতেই সে দম বন্ধ হয়ে মারা যায়। লোহার গুঁড়ো? আচ্ছা, এমনটা হতে পারে। দীনেশবাবুর বাবা বললেন দীনেশবাবু হীরালাল মাহাতোর বাড়িতেই তার ব্যবসার কাজকর্ম করত। হীরালাল বাবুর লোহার ব্যবসা, সেখানেই বোধহয় লোহা গলানোর কাজ হয়। হয়তো ওই কাজকর্ম করার সময় কোনোভাবে লোহার গুঁড়ো তার নাকের মধ্যে দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করত। অনেক সময় হালকা হালকা গুঁড়ো প্রবেশ করতে করতে একসময় সেটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু খালি পেটে তাকে এতদিন ধরে অপহরণকারীরা রাখলো কেন? আমার কিন্তু আর একটা কথা মনে হয়েছে। যদি দিনেশ চুরিটা করত, তাহলে সে শহর ছেড়ে পালিয়ে যেত। আর শুধু ওই হীরের আংটিটা সে চুরি করতে যাবে কেন? অন্য কিছু চুরি করতে পারত। বিশেষ করে শুনেছি ওই সময় হীরালাল বাবুর বাড়িতে দিনেশ একাই ছিল। এ কথা আপনি কোথায় শুনলেন? আরে, যে হীরালাল বাবুর হীরের আংটি চুরি হয়েছে সেই তো আংটি চুরির জন্য পুলিশের কাছে দরখাস্ত করেছিল, আর দিনেশেরও তো খোঁজ করছিল। তখনই ব্যাপারটা শুনেছিলাম। তারপর তো মৃতদেহ পাওয়ার পর উপর মহল থেকে বুঝতেই পারছেন। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, দিনেশকে কে মারল? দিনেশের দলের কেউ নাকি অন্য কেউ? দিনেশ মরলে যার সবচেয়ে বেশি লাভ হবে সেই মারবে। বৈরাগী সামন্ত বোধহয় এমনিই কথাটা বলেছিল, কিন্তু তার এই কথায় আমার মাথার মধ্যে একটা সম্ভাবনা উকি দিল। আর তাতেই আমি কেমন যেন চমকে উঠলাম। এই ব্যাপারটা তো আমি কখনো ভেবে দেখিনি। হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বৈরাগী সামন্ত বললেন, আরে আরে, চললেন কোথায়? মনে হচ্ছে কিছু ধরতে পেরেছি। মনে হয় বড়বাবু ফিরে আসার আগেই কেসটার একটা সমাধান করতে পারবো। যদি আমার অনুমানটা মিথ্যে না হয়, তাহলে বৈরাগীবাবু আপনি তৈরি থাকবেন। সময় হলেই কিন্তু আমাদের বের হতে পারে। আমি বেরিয়ে গেলাম। বুঝতে পারলাম বৈরাগী সামন্ত অবাক হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। থানা থেকে বেরিয়ে আমি চলে গেলাম আমার অফিসে। সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ চুপ করে বসে ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম। আসলেই আমি যা ভেবেছি সেটাই কি সত্যি? কিন্তু সেটা যদি সত্যি হয়, অপরাধীকে তাহলে ধরবো কী করে? বসে বসে অনেক কিছুই ভেবে চলেছি। এমন সময় একটি লোক এসে পড়ল। তার চেহারা দেখে বেশ ভদ্রলোক বলেই মনে হলো। আমার অফিস ঘরের ঠিকানা সে কীভাবে পেল সেটা প্রথমে বুঝতে পারলাম না। সে দরজার কাছে এসে বলল, আচ্ছা, এটা কি প্রিয়নাথ মুখোপাধ্যায় মানে দারোগাবাবুর অফিস? আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, আমি প্রিয়নাথ মুখোপাধ্যায়, কিন্তু আপনি কে? না, আপনি আমায় চিনবেন না দারোগাবাবু। আমি দুষ্মন্ত সাহানি। শুনলাম হীরালাল বাবুর হীরের আংটি চুরির ব্যাপারটা আপনি নাকি তদন্ত করছেন। লালবাজারের সাথে আমার বেশ ভালো সম্পর্ক আছে, সেখান থেকেই ব্যাপারটা জানতে পারলাম। আপনি যদি বিরক্ত না হন তাহলে কি একটু কথা বলতে পারি?
আমি অবাক হয়ে গেলাম। আমি দুষ্মন্ত বাবুর সঙ্গে দেখা করার কথা ভেবেছিলাম, কিন্তু তার আগেই ভদ্রলোক নিজেই এখানে চলে এলেন। বললাম, না না, ভালোই করেছেন। আসলে আমি নিজেই ভাবছিলাম আপনার কাছে একবার যাব। আপনার সাথে আমারও কিছু কথা রয়েছে। অফিস ঘরের ভেতরে এসে বসলেন দুষ্মন্তবাবু। আমি উঠে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে এলাম। ভদ্রলোকের চেহারায় একটা আভিজাত্য রয়েছে। তার রং বেশ কটা, ফর্সার দিক দিয়ে হলেও গায়ের রঙের একটা চাপা লালচে ভাব রয়েছে। মাথার চুল এতই কালো দেখে মনে হয় মাথার চুলে যেন পাক ধরতে শুরু করেনি, তবে গোফের মাঝে সাদা সাদা ছোপ পড়তে শুরু করেছে। চোখের দৃষ্টি প্রবল, চোখে একটি ভারী চশমা, হাতে সোনার আংটি, এমনকি গলায় ঠিক হীরালাল বাবুর মতোই মোটা সোনার চেন রয়েছে। ভদ্রলোক একটা লাঠি নিয়ে হাঁটাহাঁটি করেন। তারপরেই বুঝলাম একটু আগে একটা ঘোড়ার গাড়ির শব্দ পেয়েছিলাম। তাহলে বোধহয় ভদ্রলোক সেই ঘোড়ার গাড়ি করেই এখানে এসেছেন। দুষ্মন্তবাবু বললেন, দেখুন প্রিয়নাথবাবু, আমি ব্যবসায়ী মানুষ, শুধু শুধু এ কথা ও কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার মনে হয় হীরালাল আমায় বোকা বানিয়েছে। হীরের আংটিটা আমার কাছে বিক্রি করবে বলে আমার কাছ থেকে অগ্রিম বেশ কিছু টাকা নিয়েছে। তারপরে নাকি তার কাছ থেকে হীরের আংটিটা চুরি হয়ে গেছে। এবার আমার অগ্রিম টাকাটা ফেরত চাইলে বলছে এখন ব্যবসা ভালো চলছে না, এখন দিতে পারবো না, টাকার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আমি শুধু শুধু কেন আমার এতগুলো টাকা ফেলে রাখবো বলুন তো? অনেকগুলো টাকা নিয়ে ফেলেছেন নাকি? অনেকগুলো টাকা প্রিয়নাথবাবু। তাছাড়া টাকা দেওয়ার সময় সে তো আর আমায় কোনো রসিদ দেয়নি। তাকে আমি অগ্রিম টাকা দিয়েছি, সে বলেছিল যখন সে আমায় হীরের আংটি দেবে তখন সে তার সঙ্গে রসিদ লিখে দেবে। কিন্তু আমার ভুল হয়ে গেছে, অগ্রিম টাকা দেওয়ার সময় আমার রসিদ লিখে নেওয়ার প্রয়োজন ছিল। এখন যদি হীরালাল আমায় টাকা ফেরত না দেয় তাহলে আমি তো আইনের সাহায্যও নিতে পারবো না। আচ্ছা, আপনার কি সত্যিই মনে হয় যে ওই কাজের লোক দিনেশ ওই আংটিটা চুরি করতে পারে? সত্যি মিথ্যে সে কথা তো আমি বলতে পারবো না, তবে আমার তো মাঝখান থেকে এত বড় লোকসান হয়ে গেল। যদি ওই আংটি খুঁজে না পাওয়া যায় তাহলে অগ্রিম টাকা আমায় হীরালাল কবে দেবে তার কোনো ঠিক নেই। তার ব্যবসা নাকি এখন খুব একটা ভালো যাচ্ছে না। আচ্ছা, এই হীরালাল লোকটা কেমন? মানে ভালো খারাপের কথা বলছি না, ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা অন্য ক্ষেত্রে তার। আমায় ব্যবসার ক্ষেত্রে হীরালালের সাথে মাঝে মাঝে মেলামেশা করতেই হয়, কিন্তু হীরালাল লোক হিসেবে খুব একটা ভালো নয়। টাকার জন্য সে করতে পারে না এমন কিছু নেই। এখন সে বিপদে পড়েছে তাই, না হলে তার টাকার খুব একটা অভাব কিন্তু নেই। তবে তার ব্যবসা মাসখানেক আগে ডুবতে বসেছিল, এখন খানিকটা ঠিক হয়েছে শুনেছি। তবে হীরালাল সব কাজ কিন্তু 1 নম্বর পথে করে না দারোগা বাবু। তবে সেসব নিজের নিজের ব্যাপার, ওসব নিয়ে আমার কথা বলে লাভ নেই। আরেকটা কথা, যখন আপনি হীরালাল বাবুকে টাকা দিয়েছিলেন তখন সেখানে আর কেউ ছিল? হ্যাঁ, তখন দিনেশ ওখানে ছিল। আসলে দিনেশ হীরালালের বাড়িতে তার যে লোহার ছোট কারখানাটা রয়েছে সেখানেই সমস্ত কিছু দেখাশোনা করত। সে সেখানেই ছিল, আমাদের কথাবার্তা সেখানে হয়েছে, দিনেশ সমস্তটাই দেখেছিল। তাহলে কি দিনেশ তারপরে চুরি করলো? কারণ সে তো জানতে পেরে গিয়েছিল সেটা আপনি হীরালাল বাবুর কাছ থেকে নিয়ে নেবেন। আমি কাউকে বিশ্বাস করি না প্রিয়নাথ বাবু। কাজটা দিনেশও করতে পারে, আবার অন্য কেউও করতে পারে। আবার হীরালাল নিজে আংটিটা লুকিয়ে রেখে আমায় মিথ্যে কথা বলতে পারে। হীরালালকে কোনো বিশ্বাস নেই। কি বললেন? আপনাকে বললাম না, হীরালাল করতে পারে না এমন কোনো কাজ নেই। সে নিজে আংটিটা লুকিয়ে রেখে মিথ্যে কথা বলতে পারে। কিন্তু শুনলাম দিনেশের লাশ নাকি পাওয়া গেছে, তাও শিয়ালদা স্টেশন থেকে আরো খানিকটা উত্তরের দিকে। কিন্তু দিনেশকে মারল কে? এবার তো মনে হচ্ছে দিনেশই চুরি করেছে। তার সঙ্গে আরো কেউ ছিল, আর বকরা নিয়ে ঝামেলা হওয়ায় দিনেশকে ওরা খুন করেছে হয়তো। কিন্তু তাতেও বেশ কিছু সমস্যা থেকে যাচ্ছে দুষ্মন্তবাবু। আচ্ছা, আপনি এখন আসুন, আমি আপনার দিকটা ভেবে দেখব। তবে পুলিশ এবং আমি তো চেষ্টা করছি যাতে হীরের আংটিটা খুঁজে বার করা যায়। দিনেশের খুনিকে খুঁজে বার করতে পারলেও আমাদের খানিকটা সুবিধা হবে। তবে বড় ভুল কাজ করেছেন আপনি। অগ্রিম টাকাটা দেওয়ার সময় যদি রসিদ নিয়ে রাখতেন তাহলে আপনার দিকটা অনেকটা শক্ত হতো। কিন্তু করতে করতে দুষ্মন্ত সাহানি উঠে গেলেন। ঘোড়ার গাড়িটা যে রাস্তার একপাশে দাঁড়িয়েছিল সেটা তখনও বুঝতে পারিনি। তিনি বাইরে বের হতেই ঘোড়ার গাড়িটা এগিয়ে এলো। ঘোড়ার খুঁড়ের শব্দ আর চাকার শব্দ দুই মিলিয়ে যেতে যেতে হঠাৎ আমার মাথায় আগের ভাবনাটা এসে উদয় হলো।
দুষ্মন্তবাবুর কথা শুনে সেটা আরও জোরদার হচ্ছিল। কিন্তু এখন কি করা যায়? সেদিন গোটা রাত অনেক ভাবনা চিন্তা করলাম। তারপর মনে হলো একবার খোঁজ করা যেতেই পারে। যে দুজনকে আমি কাজে লাগিয়েছিলাম পরদিন তাদের সাথে দেখা করলাম। তাদের কাছ থেকে একটা নতুন খবর জানতে পারা গেল। যেদিন মৃতদেহটা পাওয়া গিয়েছিল তার আগের দিন রাত্রের দিকে ঘোড়ার গাড়িটাকে ওই স্থানে দাঁড়িয়ে থাকতে একজন স্থানীয় লোক দেখেছিল। তবে সে মাতাল। সে ঠিক দেখেছে না ভুল দেখেছে সেটা হলপ করে বলা যায় না। তবে যে খবর দিল সে কিন্তু বিশ্বস্ত। তার মানে আমার ধারণাই ঠিক। এবার লেগে পড়লাম সেই ঘোড়ার গাড়িটাকে খুঁজে বার করতে। শিয়ালদা স্টেশনের ওই দিককার গাড়ি নয়, এই দিককার গাড়ি কোনো কারণে ওই দিকে গিয়েছিল। কিন্তু সেদিন রাত্রে যাওয়ার সময় কেউ না কেউ তো তাকে দেখবেই। বিশেষ করে শিয়ালদা স্টেশনের একপাশে রাতের দিকে পানবিড়ির যে দোকানগুলো খোলা থাকে সেদিকে খোঁজ খবর করতে লাগলাম। কিছুতেই কিছু মেলে না। একসময় একটা গুমটি মতো দোকানের কাছে এসে দাঁড়িয়েছি। আমার সঙ্গে খবরদারিরাও রয়েছে। একজন পানবিড়ির দোকানে গিয়ে পান কিনছে। তারপরেই শুনতে পেলাম লোকটার সঙ্গে দোকানের কথাবার্তা চলছে। একসময় খবরিটি আমাকে ডাকলো। এগিয়ে যেতেই দোকানের লোকটা বলল, আপনারা যেদিনের কথা বলছেন সেদিন অনেক রাত পর্যন্তই আমার দোকানটা খোলা ছিল। সেদিন কিন্তু একটা ঘোড়ার গাড়ি সহিস আমার দোকানে এসে পান কিনছিল। অনেক রাত হবে, 10টার বেশি হবে। তবে গাড়িতে কেউ ছিল, আর তার সঙ্গে ছিল কিছু মালপত্র। দোকানদারের কথায় আমি যেন চমকে উঠলাম। তাহলে এই দোকানদার ওই লোকটাকে দেখেছে? আমি বললাম, যে পান কিনতে এসেছিল তাকে নিশ্চয়ই তুমি দেখেছো। তার মুখটা দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ, আলো আঁধারে তো ভালোভাবে দেখতে পাইনি, তবে হ্যাঁ, তার কপালের কাছে একটা কালো রঙের তিল ছিল, কপালে ঠিক ডান দিকে। আপাতত এতেই হবে। তবে পরে যদি তোমার প্রয়োজন হয় তাহলে কিন্তু তাকে শনাক্ত করার জন্য তোমায় আসতে হবে। বাবু, আমি সাধারণ মানুষ, ওই ছোট দোকান চালিয়ে খাই। পুলিশের ঝামেলায় আমি যেতে চাই না। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি পুলিশ কিংবা ওই গোয়েন্দা কিছু হতে পারে। তোমার কোনো চিন্তা নেই, তোমায় কোনো ঝামেলায় পড়তে হবে না। শুধু প্রয়োজন হলে তোমায় একবার আসতে হবে, এর বেশি আর কিছু না। দোকানদারের কাছ থেকে সহিসের ব্যাপারে আরও কিছু জানা গেল। তারপর আমরা বেরিয়ে এলাম। এবার এই সহিসের খোঁজ খবর করতে হবে, আর তার খোঁজ করতে পারলেই জানা যাবে সেদিন রাত্রে তার গাড়িতে কে উঠেছিল। এই কাজটা কিন্তু সহজ নয়। আশেপাশে অনেক ঘোড়ার গাড়িরই খোঁজ মিলতে পারে, তবে তাদের মধ্যে এমন কাউকে খুঁজে বার করতে হবে যার কপালের ডান পাশে একটি তিল রয়েছে, আর তার বয়স 24 থেকে 25-এর মধ্যে, চেহারায় লম্বা, তার পান খাওয়ার অভ্যেস রয়েছে, আর তাছাড়া একটু মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে চলে। ডান পায়ে বোধহয় সামান্য সমস্যাও রয়েছে, কারণ দোকানি তাকে ফিরে যাওয়ার সময় সামান্য একটু খুঁড়িয়ে হাঁটতে দেখেছে। তবে এমনও হতে পারে যে কোনো কারণে তার পায়ে আঘাত লেগেছিল। এই সহিসকে খুঁজে বার করতে গিয়ে কিন্তু প্রায় 2 দিন কেটে গেল। এর মধ্যে আবার বড় সাহেব এসে পড়েছেন। তিনি আমায় অফিসে ডেকে পাঠালেন। তার কাছে গিয়ে পড়তেই তিনি বললেন, কি ব্যাপার প্রিয়নাথ, তোমার কাজ কত দূর? আমি তো মনে করেছিলাম আমি আসার আগেই তুমি কাজটা শেষ করে ফেলবে। কাজটা যতটা সহজ বলে আশা করেছিলাম ততটা সহজ কিন্তু নয়। তবে প্রায় সমাধান আমি করে ফেলেছি। এখন একটি সহিসকে খুঁজে বার করতে পারলে আমাদের তদন্তে আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো। তুমি এই কাজে বরং আমাদের পুলিশের যে ঘোড়া চালক অফিসার রয়েছে তাদের সাহায্য নাও। তাদের মাঝে মাঝে বিভিন্ন কেসের প্রয়োজনে স্থানীয় ঘোড়ার গাড়ির সহিসের সঙ্গে মেলামেশা করতে হয়। তারা তোমায় হয়তো এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ঘোড়ার গাড়ির ইউনিয়নের প্রধান মিস্টার জর্ডানের সঙ্গে ডিপিটিআর সাহেব আমার পরিচয় করিয়ে দিলেন। জর্ডান ভালো লোক। তার চেহারা লম্বা এবং গায়ের রং ফর্সা টকটকে হলেও একটা ব্যক্তিত্বপূর্ণ মানুষ, আর বেশ সহজ সরল লোক। সে আমার সমস্ত কথা শুনে বলল, হে প্রিয়নাথ, তুমি একদম চিন্তা করিও না। আমি এখানকার অনেক ঘোড়ার গাড়ির সহিসকে চিনি, এবং তাদের সঙ্গে আমার একটা বিশেষ কাজে মাঝে মধ্যেই দেখা করতে হয়। আমি ঠিক খুঁজে বার করব তুমি যাকে খুঁজছো, ডোন্ট ওয়ারি। মিস্টার জর্ডান সেই সহিসকে খুঁজে বার করার দায়িত্ব নিল। সেই ফাঁকে আমিও অন্য একটা কাজ করতে লাগলাম। আর তারপরে যখন নিশ্চিন্ত হলাম তখন বুঝতে পারলাম যে কোনো না কোনোভাবে ওই সহিসের সাথে এই লোকটির সম্পর্ক রয়েছে। মিস্টার জর্ডান ভালোভাবে কাজ করেছিলেন। 3 দিনের মাথায় আমাকে ডেকে পাঠালেন।
তারপর একজন সহিসের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আমি তাকিয়ে দেখলাম, দোকানির যেমন বর্ণনা দিয়েছিল ঠিক তেমনই লম্বা তার চেহারা, একটু রোগা এবং সামান্য ঝুঁকে চলে, আর পায়ে বোধহয় জন্মগত একটা সমস্যাও রয়েছে। তবে সবথেকে বড় প্রমাণ তার কপালের ডান দিকে একটা কালো তিল। সে তো আমাকে দেখে ভয়ে কেঁদে কেটে এক রকমের অস্থির। সহিস আমাকে বলল, সত্যি বলছি বাবু, সত্যি আমি কিছুই করিনি। কাল যে দুর্ঘটনা হয়েছে তাতে আমার কোনো দোষও ছিল না। ওই লোকটা রাস্তার ওপর থেকে নিজে... তোমায় কালকে দুর্ঘটনার জন্য ধরে আনা হয়নি, তোমায় ধরে আনা হয়েছে অন্য একটা কারণে। আচ্ছা, বেশ কয়েকদিন আগে রাতের বেলায় তুমি বেশ কিছু মালপত্র নিয়ে শিয়ালদার ওপাশ থেকে একটা ফাঁকা জায়গায় গিয়েছিলে। সহিস বোধহয় অন্য কিছু ভেবেছিল, তাই আমার কথা শুনে সে প্রথমে একটু থতমতই খেল। তাকে একটা চেয়ারে বসে দেওয়া হলো, জলও দেওয়া হলো। ঘরের মধ্যে আমি আর মিস্টার জর্ডান ছাড়া আর কেউই নেই। বেশ কিছুক্ষণ বসে থেকে সহিস বলল, কোন দিনের কথা বলছেন বলুন তো? এই ধরো 5 দিন আগে রাতের বেলা গিয়েছিলে। তোমার সঙ্গে হয়তো একজন কিংবা দুজন যাত্রী ছিল, আর তাদের সঙ্গে মালপত্র ছিল, কাপড়ে মোড়া কিছু। তুমি শিয়ালদা স্টেশনের আগে একটা গুমটি দোকান থেকে পান খেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে তো একজন লোকই ছিল, আর কাপড়ের মধ্যে তার কিছু লোহার জিনিসপত্রও ছিল। সেটা নিয়ে ওখানে কারোর কাছে দিয়ে আসার কথা হয়েছিল। তবে আশ্চর্য ব্যাপার, আমি বলেছিলাম যে আমি দিয়ে আসছি, লোহার জিনিস হলেও বেশ ভারী হবে, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না, নিজেই নিয়ে গেল। তারপরে আবার ফিরে এলো। আমি খুব একটা যাইনি ওইদিকে, ঘর বাড়ি তো আমি খুব একটা জানি না, তবে চারপাশটা বেশ ফাঁকা বলেই মনে হয়েছিল। তুমি ওই লোকটাকে চিনতে পারবে? আর লোকটা কে? কী যে বলেন বাবু, চিনব না কেন? লোকটাকে তো আমি বেশ ভালোভাবেই চিনি। কতবার তাকে নিয়ে গিয়েছি। সেই লোকটা কে বলো তো? হীরালাল মাহাতো? শুধু একটা কারণ নয় হীরালাল বাবু, আপনাকে সন্দেহ করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, আপনি দুষ্মন্ত সাহানির কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন, পরে সেই টাকা হীরের আংটি বিক্রি করে শোধ দেবেন এও বলেছেন, অথচ তারপরেই হীরের আংটিটা চুরি হলো। যেদিন হীরের আংটি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার কথা তার আগের দিনই। তাছাড়া দীনেশ যে আপনার কাজের লোক, সে আপনার ব্যবসাপত্রের দিকটাও দেখত, সেটা কিন্তু আপনি আমায় বলেননি। আপনার বাড়িতে লোহার একটা ছোট্ট কারখানা রয়েছে, সেটাও ভালোভাবে বলেননি। হীরের আংটি চুরির সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, মনে হয়নি বলার, তাই বলিনি। কিন্তু এগুলোর সাথে আমার হীরের আংটির কী সম্পর্ক, আর আপনি কি করে মনে করলেন আমি এই কাজটা করেছি? কারণ সবচেয়ে বেশি লাভবান কিন্তু আপনিই হচ্ছেন। আপনাকে অগ্রিম টাকা এখন ফেরত দিতে হচ্ছে না, আপনি পরে ফেরত দেবেন। হীরের আংটিটা আপনার বাড়িতে থাকলেও আপনার স্ত্রী কিন্তু সেই আংটিটা পরতেন না। হীরের আংটি চুরি যাবার পরই আপনার স্ত্রী তার বাপের বাড়িতে চলে গেলেন বেশ কয়েকদিনের জন্য। তার মানে কি তিনি কিছু একটা জানতেন হীরালাল বাবু? যখন আপনি দুষ্মন্ত সাহানির কাছ থেকে টাকা নিয়েছিলেন, তখন সেই ব্যাপারটা দীনেশ দেখেছিল। সে এত বছর আপনার কাছে কাজ করত, সে কিছুই চুরি করল না, অথচ সোজাসুজি হীরের আংটিটা চুরি করে বসল, আর তারপরেই সে মারা গেল। কিন্তু প্রিয়নাথ, তুমি নিশ্চিত কি করে হচ্ছ যে হীরের আংটিটা হীরালাল বাবুর কাছেই রয়েছে? কিন্তু শুধুমাত্র সহিসের কথায় আপনি খুনটা প্রমাণ করতে পারবেন না। আমি উঠে দাঁড়ালাম। তারপর যেখানে আমরা বসেছিলাম তার সামনে থাকা একটা লোহার মূর্তি তুলে নিলাম। আপনার লোহার কারখানায় লোহা গলানো হয়, তাই না? বড় বড় লোহা গলিয়ে সেগুলো ছোট ছোট আকারে আপনি রপ্তানি করেন। আপনার লোহার চাহিদা তো বাইরে রয়েছে, কারণ আপনি লোহা গলিয়ে ছোট ছোট করে সেগুলোকে বাইরে পাঠান। তার সেই লোহার মধ্যে যদি একটা ছোট্ট লোহার মূর্তি গলিয়ে তার ভেতরে কিছু একটা লুকিয়ে রাখা হয়, তাহলে তো সেটা চট করে খুঁজে পাওয়া যাবে না, তাই না? আর এই মূর্তিটা পুরোপুরি লোহার নয়। হীরালালবাবু চুপ করে রইলেন। জর্ডান একটু কিন্তু কিন্তু করছিল, এবং আমি সেটা বেশ বুঝতে পারছিলাম। আমার কথা ও বিশ্বাস করেনি। আমার হাতে যেই মূর্তিটা রয়েছে তার উচ্চতা প্রায় 1 বিঘের মতো, তবে তার গায়ের রঙটা মোটেই লোহার মতো নয়, ওপর দিয়ে রং করা হয়েছে।
এমন একটা মূর্তি সচরাচর দেখা যায় না, কারণ মূর্তিটা ভেজাল লোহা দিয়ে তৈরি। লোহা গলিয়ে তারপর ঠান্ডা করে কোনো এক ছাঁচে ফেলে এই মূর্তিটা তৈরি করা হয়েছে। হীরালাল বাবুর ব্যবসা সম্পর্কে আমি বেশ খোঁজ খবর নিয়েছি। তিনি লোহার সাথে অন্য ধাতু মিশিয়ে এবং শঙ্কর ধাতু তৈরি করে বাইরেও পাঠিয়ে থাকেন। এবার বলুন তো হীরালাল বাবু, এই লোহার মূর্তিটা গলিয়ে যদি আমি এর ভেতর থেকে হিরেটা বার করে আনতে পারি, তখন আপনি কি বলবেন? হঠাৎ করে হীরালাল বাবু চুপ হয়ে গেলেন। জর্ডান এবার বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরেছিল, তাই ও বলল, মূর্তিটা লোহার, আর আমি তো প্রথমে সেটা বুঝতেই পারিনি। আমার তো মনে হলো মূর্তিটা তামা কিংবা অন্য কিছুর হবে, রংটা তো তেমনই। প্রথম দিন আমিও সেটাই মনে করেছিলাম, কিন্তু মূর্তিটা হাতে নিয়ে মনে হলো তামা কিংবা পিতলের মূর্তি এমন হবে না, কোথাও যেন একটা সমস্যা রয়েছে। তবে ভেবেছিলাম হীরালাল বাবুর লোহার কারবার, শখের বসে মূর্তিটা তৈরি করিয়েছেন। মূর্তিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বোঝাও যায় না, কারণ লোহার মধ্যে অত সূক্ষ্মভাবে কাজ করা সম্ভব নয়। হীরালাল বাবুর একটা মূর্তির প্রয়োজন ছিল, সূক্ষ্ম কাজ না হলেও চলতো তার। সেটার প্রয়োজন ছিল শুধু হিরেটা লুকানোর জন্য, কারণ আমি লক্ষ্য করেছিলাম মূর্তিটা হীরালাল বাবুর কাছাকাছি থাকে। হ্যাঁ, ওটার মধ্যেই হিরেটা আছে, কিন্তু আমি কিছুই করতে চাইনি। আমি শুধু দুষ্মন্তর কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে ব্যবসাটা দাঁড় করিয়ে আবার তাকে টাকাটা ফেরত দিয়ে দেবো বলেই ভেবেছিলাম। হিরেটা আমি তাকে বিক্রি করতে চাইনি, ওটা আমার বংশের সম্পত্তি। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, অগ্রিম টাকাটা লাগানোর পরেও ব্যবসাটা দাঁড় করাতে পারলাম না। এদিকে দুষ্মন্ত হিরেটা চাইবে, আর হিরে দেওয়ার সময় কোনো রসিদ না থাকলেও সেদিন দিনেশ ছিল। দিনেশ আমার ব্যবসায়িক কাজে সাহায্য করতো। দিনেশকে কথাটা বলতে সে মানতে চাইল না, বলল যখন হিরে দেওয়ার কথা হয়েছে তখন সেটা দেওয়া উচিত, না হলে দুষ্মন্তবাবু যদি পুলিশে যায়। মাথার মধ্যে কেমন আগুন জ্বলে উঠল আমার। আরও টাকার প্রয়োজন আমার, আর তা না হলে ব্যবসাটা দাঁড় করাতে পারবো না। কিন্তু হিরেটা আমি দিতে চাই না, ওটাই আমার বংশের শেষ সম্পত্তি। আমার বউয়ের সোনা দানা যা সমস্ত কিছু ছিল সমস্ত বিক্রি করেছিলাম। নিজের সোনা দানাগুলো বিক্রি করতে পারিনি, কারণ ব্যবসাতে একবার যদি সকলে বুঝে যায় যে আপনি নিঃস্ব হয়ে গেছেন, তখন কেউ আর টাকা দিতে চাইবে না। তবে আমার সোনা দানাগুলো বন্ধক রাখার ব্যবস্থা করেছিলাম, তবে তাতেও কিছু লাভ হতো না। বড় পরিমাণে টাকা না পেলে কিছুতেই কিছু হতো না। আসলে আমার একটা বড় রকমের লোকসান হয়ে গিয়েছিল। আপনার খানিকটা মাল রপ্তানি হয়েছে, কিন্তু সেটা যারা নিয়েছে তাদের কাছ থেকে টাকা আপনি পাওয়ার আগেই তাদের গোটা দলটা গ্রেপ্তার হয়ে গেছে। আসলে আপনার সমস্ত কাজকর্ম সোজা পথে ছিল না, বাঁকা পথে ছিল, আর তাই আপনার এত বড় লোকসান হয়েছে, তাই তো? হীরালাল বাবু আর কিছু বললেন না। আমি উঠে দাঁড়ালাম। বাইরে পুলিশ অপেক্ষা করছিল, বাইরে পুলিশ অপেক্ষায় ছিল। বললাম, আমার কাছে ওই মূর্তিটার মধ্যে হিরেটা আছে। ওই হীরের আংটিটা, মানে মূর্তিটা গলানোর সময় সোনা গলে গিয়ে থাকতে পারে, কিন্তু হিরেটা পাওয়া যাবে। দিনেশকে খুন এবং দুষ্মন্ত বাবুকে হিরেটা বিক্রি করে টাকা দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়ার জন্য হীরালাল বাবুকে গ্রেপ্তার করা যেতেই পারে। বাকিটা আদালত বুঝবে। বাকি ব্যবস্থাটা বৈরাগী সামন্ত এবং মিস্টার জর্ডানের ওপরেই ছেড়ে দিলাম। আমি বেরিয়ে এলাম। আমার সমস্ত কাজ শেষ। তবে একবার বড় সাহেবের ডিবেটিয়ারের সঙ্গে আমার দেখা করতে হবে। 3-4 দিন আমার তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি, তবে কেসটা আমি সমাধান করেই ফেলতাম। তাহলে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।